আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন আমার কলিজার প্রবাসী ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একদিন এক ঘটনা নিয়ে কথা বলতে আসি। দেশে তো বিভিন্ন রকমের যারা একটু সচেতন মানুষ, রাজনৈতিকভাবে সচেতন, তারা একটু অরিক্ত তাকে বিভিন্ন রকমের হুমকি দামকি, বিভিন্ন পতিত স্বৈরাচারের বিভিন্ন হুমকি আসে। আজকে কাল আজকে 12 তারিখ, 13 তারিখ, আগামীকাল একটা রায় ঘোষণার কথা আছে বাংলাদেশের প্রধান আসামির। সেই রায় ঘোষণা যাতে না করতে পারে এইটা বিভিন্ন রকম বিশৃঙ্খলার ডাক দিয়েছে পতিত স্বৈরাচারের বাংলাদেশি এজেন্টরা আর কি। বাংলাদেশকে ওর যারা প্রধান যারা আসামি তারা পালিয়ে আছে, কিন্তু সাধারণ স্বৈরাচারের সমর্থকরা তো রয়ে গেছে। সাধারণ স্বৈরাচারের সমর্থকরা তো বাংলাদেশে রয়ে গেছে, এরা তো বাংলাদেশ থেকে কোথাও যায় নাই। তো এদেরকে দিয়ে ওরা বিদেশের মাটিতে বসে বসে মলাই খাবে আর বিভিন্ন রকমের নির্দেশ দেবে। আর এখানে কতগুলি গর্দভ বাংলাদেশি যে স্বৈরাচার সমর্থক আছে, তারা ওই যে আর এরা যে এই যে স্বৈরাচার সমর্থক আছে, এরা যে দলটা করে, যে আওয়ামী লীগ দলটা করে, এই আওয়ামীটা কোন ভাষা, লীগটা কোন ভাষা, আওয়ামী শব্দের অর্থ কি, লীগের অর্থ কি, এই দুটোটা তাদেরকে একটু বলতে হবে। এবং আওয়ামী লীগ শুরুর দিকে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ ছিল না, কি নাম ছিল সেটাও একটু বলতে হবে। শুধু লেখা নাই, পড়া নাই, কোনো হাই স্কুল পর্যন্ত ডিঙ্গাইতে পারে নাই। আমার ভাই তোমার ভাই এইগুলি করে করে জয় বাংলা করে করে তারপরে ওই যে মাথা পিছু 500 টাকা নিয়ে আসলাম নেতাদের কাছ থেকে। নেতা কামাইলে হাজার হাজার কোটি টাকা, 500 টাকা ডেলি বিতরণ করতে সমস্যা কি? এই ধরনের নেতাদের কাছ থেকে 500 টাকা নিয়ে স্কুলের গন্ডি পার হয় নাই, এটা হাই স্কুল পার করতে পারে নাই। এরা একটা ভালো করে বাংলাও বলতে পারে না, ও ইংরেজি তো বলতে পারে না, বাংলা লিখতেও পারে না। আর ফেসবুক স্ট্যাটাস একটা দিতে গেলে দেখা যায় কি 2 লাইনের স্ট্যাটাস দিলে 5-7টা 10টা ভুল। এ হচ্ছে এদের রাজনীতি। যে আওয়ামী শব্দের অর্থটা বলতে হবে। আপনি যে আওয়ামী লীগ করেন, আওয়ামী শব্দের এটা কোন ভাষা? এটাতে কিন্তু বাংলা ভাষা না, আমি বলে দিলাম। এবং আওয়ামী লীগ শুরুতে না আওয়ামী লীগ ছিল না, কি নাম ছিল সেটাও বলতে হবে। ইতিহাস বলতে হবে, আপনাদের গঠনতন্ত্র বলতে হবে। আপনাদের কি গঠনতন্ত্রে কিভাবে কি এটা দল পরিচালনা হবে সেই সম্পর্কে আপনার কি ধারণা আছে? আপনি ওই যে প্রবাস থেকে ডাক দিয়ে দিল, আপনি তিরিং তিরিং করে এখানে লাফিয়ে থাকলেন, আপনি কিছুই জানেন না। আপনার এখানে বিদ্যা নাই, কিছু নাই। আসলে আমি আমার কথাগুলি শুনতে অনেকের খারাপ লাগবে, যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন। যারা বিএনপি করেন তারা বলেন তো, বিএনপি এটা হচ্ছে 3টা ইংরেজি শব্দ। এই 3টা ইংরেজি শব্দ লম্বা একটা শব্দের অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। এটা পুরোটা কি? এটা পুরোটা বলতে হবে আপনাদেরকে। রাজনীতি করেন, রাজনীতি করলে হবে না, কিছু লেখাপড়া লাগবে, কিছু এটা নিয়ে গবেষণা লাগবে, কিছু স্টাডি করা লাগবে। এটা কিছুই করলেন না, আপনি খালি হয় আওয়ামী লীগ করলেন, নাহলে বিএনপি করলেন, কিছু একটা করলেন, কিছুই জানলেন না, ইয়ে করে নাচতে থাকলেন। ওই নেতা যেটা ডাক দিল, নেতার পিছনে চামচামি করা ছাড়া এই দেশের লোকের আর কোনো কাজ নাই করবো না, খালি চামচামি। খালি নেতাদের পিছনে একটা ছবি উঠাইতে পারলে ওই নেতা হয়ে গেলাম। ওর বাবা কত বড় নেতা! সেদিন একজনকে প্রশ্ন করলাম যে আপনি বিএনপি করেন, ঠিক আছে, বিএনপি পরে নামের অ্যাব্রিভিয়েশনটা বলেন। আর বলতে পারে না, আর বলবেও না, বলতে বলবো না আমি। তার মানে জানেন না, বলবে কি?
নিজে জানে না বলবে কি? এই হচ্ছে আমাদের দেশের এই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, এরা তালে আছে। কোনো সময় যদি দল ক্ষমতায় আছে, যে কোনো এক সময় এইটা মানে সব 2 নম্বরের দান্দা আর কি, সব 2 নম্বরের দান্দা। জাতিগতভাবে আমরা চোদ্দ, আসলে সবসময় একটা টার্গেটে থাকি, কে কোন সময় এই ভবিষ্যৎ প্রজন্ম কি হয় আমরা এই প্রজন্মে দেখে যেতে পারবো না ভালো কিছু। এটা আমার বিশ্বাসে আছে না, আমার বিশ্বাসে আছে না। তো শুধু এই যে 10, 11, 12, 13 তারিখ রায় ঘোষণা হবে, এই কদিনটা কি ঢাকা দখলে থাকবে? ঢাকা কি দখল হয়ে গেছে এখন? ঢাকা কি স্বৈরাচারের আন্ডারে চলে গেছে এখন? আওয়ামী লীগের আন্ডারে চলে গেছে এখন? খালি বিদেশে বসে বসে ওই যে নানক সাহেব মুখ দিয়ে খারাপ কথা আছে, এই লোকেই তো মানে কি জানি ইয়েগুলি, আপনারা এতগুলি আনসার বিজিবি যে আগে বিজিবি যে পিলখানা হইতে ঘটনা হয়েছে এর ভিতরে, এর মধ্যে এটা তো পুরো পরিকল্পিত। এটা একটা পাশের দেশের একটা লোকের বিশাল একটা অংশ এসে এখানে হত্যাকাণ্ড চালিয়েছে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা দামা চাপা দেওয়ার জন্যই তো এত কিছু। যাই হোক, এত কিছু বলবো না আমি, এত কিছু বলার আসলে উচিত না। এটা বিষয়, আইনের বিষয়, বিভিন্ন বিচারাধীন বিষয়, এই নিয়ে আমি কথা বলাটা আমার পক্ষে উচিত, আমার সাধারণ মানুষের পক্ষে উচিত হবে না। তবে প্রায় সবাই জানে কোথা থেকে কি ঘটছে, কার হুকুমে কি হয়, কাদের থেকে, কোন দেশ থেকে কারা আসলো, কারা এসে এখানে ঢুকলো, এখানে এই ঘটনাগুলি ঘটালো। এবং যারাই যখন এই সরকারের বিপক্ষে কোনো কণ্ঠস্বর উঁচু হয় তাদেরকে দাবায় রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে অতীতে প্রচুর। যাই হোক, আমি মাঝে মধ্যে এই সমস্ত কথা বলি, অনেক কিছুই বলি। আজকে আরেকটা কথা একটু যোগ করি, অন্যায় কিছু বললে মাফ করে দিয়েন, আর কিছু বলার তো নাই। আমি শুধু একটা কথা বলি, মাননীয় বর্তমান মেয়র মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয় চট্টগ্রাম, মাননীয় মেয়র মহোদয় চট্টগ্রাম, মাননীয় সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার মহোদয়, আপনাদের 3 জনের কাছে আমার প্রশ্ন, চট্টগ্রাম শহরটা পুরোটা, চট্টগ্রাম শহরের পুরোটা ফুটপাত এদের হকারদের দখলে কেন? এবং এই হকারদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে কারা ভাড়া তোলে, এবং ভাড়া যেগুলি তোলে এগুলি কার পকেটে যায়, কারা বাগ বাটোয়ারা করে খায়, এবং প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা প্রত্যেকটা দোকানে যতটুকু সীমানা, যতটুকু দোকানের বাইরে আরো 2-4-5 হাত পর্যন্ত দোকানের সামগ্রী বিছিয়ে বসাইয়ে রাখে কেন? এগুলির কেন কোনো জবাবদিহিতা নাই কেন? এগুলি কি আপনারা পারেন না কেন? আপনারা কেন পারতেছেন না? সিলেটের সরোয়ার সাহেব, সিলেটের জেলা প্রশাসক সরোয়ার সাহেব যদি সমস্ত সিলেট শহর ক্লিন করে ফেলতে পারে, হকার মুক্ত করে ফেলতে পারে, আপনারা কি এগুলি চোখে দেখেন না? আপনারা কি এগুলি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না? আপনারা কেন পারেন না? পুরো চট্টগ্রামের যতগুলি ফুটপাত আছে, পুরো ফুটপাত দখলে, এবং কি জানি মাদক সন্ধ্যার পরের থেকে চট্টগ্রাম শহরবাসী নিরাপদ নয়। শাহ আমানত ব্রিজের উত্তর পাশটা এখানে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাস স্টেশন বানিয়ে নেওয়া হয়েছে কেন? এখানে বাস থামানোর নিষেধ
সাইন করা আছে, ট্রাফিক সাইন করা আছে, বাস থামানো নিষেধ। এখানে বাস স্টপেজ অবৈধ কেন বানিয়ে নেওয়া হয়েছে? এগুলি আপনারা কেন চোখে দেখেন না? এগুলির কেন ব্যবস্থা নেন না এবং কেন নিতে পারেন না? এটা জাতি আপনাদের কাছে জানতে চায়। মাননীয় মেয়র মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় সিএমপি মহোদয়, আপনাদের কাছে আমাদের বিনীত কিছু প্রশ্নগুলি হচ্ছে, চট্টগ্রাম শহর কেন হকার মুক্ত হয় না? হকার মুক্ত করতে আপনাদের অসুবিধাটা কোথায়? এবং এদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে যে চাঁদা উঠানো হয় সেগুলির খোঁজখবর কি আপনারা রাখেন না নাকি? আর যদি রাখেন, এগুলি কেন ব্যবস্থা নিতে পারতেছেন না আপনারা? তারপরে এই হচ্ছে জাতি আপনাদের কাছে জানতে চায়। জাতি সবাই তো আর বলে না, সবার মুখপাত্র হয়ে আমি সাধারণ একজন পাবলিক, আমি না হয় বললাম, আমি একজন সিনিয়র সিটিজেন এই দেশের। আমি সিনিয়র সিটিজেন মানে বয়সের দিক দিয়ে সিনিয়র সিটিজেন হিসেবে আমি এই প্রশ্নটা রাখতেই পারি। আমরা চট্টগ্রাম শহরে আসা যাওয়া করি এবং আসা যাওয়া করার সময় চট্টগ্রাম শহরে মোবাইল যে হাতে নিয়ে কানে নিয়ে কথা বলতে বলতে রাস্তায় হাঁটবো, এই নিরাপত্তা আপনারা আমাদেরকে দিতে পারেন না কেন? আমরা এই যে শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে যদি ওখানে থেকে বাধ্যতামূলক আমাদের বাসে উঠতে হয়, বাসে উঠার পরে আমরা ভয়ে থাকি কোনো একটা প্রয়োজনীয় ফোন আসলেও ফোনটা পকেট থেকে বের করে নিয়ে আমরা কথা বলি না। কথা বলতে গেলে যদি কোন সময় টান দিয়ে মোবাইলটা নিয়ে যাবে, এই ভয়টা আমাদের থাকে। ততক্ষণ পর্যন্ত আমরা মোবাইল পকেট থেকে বের করি না, ততক্ষণ পর্যন্ত গাড়ি না ছাড়লো। ততক্ষণ কেন এই নিরাপত্তাটুকু কেন আপনারা আমাদেরকে দিতে পারেন না? সাধারণ জনগণকে কেন আমরা শহরে নিরাপদ নই? কেন চট্টগ্রাম শহরের ফুটপাতগুলি হকাররা দখল করে আছে? হকাররা কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী? রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী তো কেউই হতে পারে না। এবং অবৈধ বিলবোর্ড কেন শহর জুড়ে থাকবে? অবৈধ এই যে ডিজেল লাইন, অমুকের লাইন, ঝুলন্ত তার কেন থাকবে? এবং কেন সাধারণ মানুষ রাস্তায় সকালবেলা বের হয়ে রাত্রে বাড়ি ফিরবে যে তার নিশ্চয়তা নাই? প্রত্যেকটা সিএনজি কেন আমাদেরকে এখানে ইন্দুরের মতো কারাগারের বাসের মতো বা গাড়ির মতো চারিদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখতে হয় কেন? আমাদের নিরাপত্তা আপনারা দিতে পারেন না কেন? বড় বড় পদ নিয়ে বসে থাকলে তো লাভ নাই। এই যে আপনার ইটালির মতো দেশে ভ্যানিসে কি সুন্দর নীল টলটলা জলের পানির মধ্যে যে গন্ডোলা চালিয়ে কত সুন্দর পর্যটন নগরী গড়ে তুলেছে ইটালিতে এবং বিশ্বের বিভিন্ন দেশে। এখন পৃথিবী আমাদের হাতের মুঠোই। ইউটিউব হাতে নিলে সমস্ত বিশ্ব দেখা যায়। সমস্ত বিশ্বের সৌন্দর্য দেখে আমাদের দৈন্যতার মনটা ছোট হয়ে যায় কেন? আপনারা বড় বড় পদ নিয়ে বসে থাকেন আর আপনাদের প্রটোকল নিয়ে আপনারা রাস্তায় যখন রাজকীয় বাহিনী নিয়ে বের হন তখন সাময়িকভাবে হকার সরে যায়, দোকানের অবৈধ মালামাল দোকানের ভিতরে ঢুকে যায়, রাস্তার বাইরে যেগুলি বের করছে সেগুলি ঢুকে যায়। আপনারা চলে যাওয়ার 5 থেকে 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা পরে আবার বসে যায়। আবার কেন বসে যাবে? আবার বসে না যাওয়ার মতো কোনো ব্যবস্থা কেন আপনারা নিতে পারেন না? এটা জাতি জানতে চায়, চট্টগ্রামবাসী জানতে চায়, চট্টগ্রামের শহরবাসী জানতে চায়, চট্টগ্রামে যারা আসা যাওয়া করে তারা জানতে চায়, চট্টগ্রামে যারা বসবাস করে তারা জানতে চায়, চট্টগ্রামে যারা কোর্ট কাছারিতে আসা যাওয়া করে তারাও জানতে চায়। সম্পূর্ণ রাস্তা সরকারি টাকায়
জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা বানানো হয়, রাস্তা রিপেয়ার করা হয়। সেই রাস্তাগুলি বানানোর পর থেকেই এখানে সমস্ত এই যে হকারদের দখলের রাস্তাগুলি কেন চলে যাবে? রাস্তা কেন বেচা কেনা হবে? এই রাস্তা, যতগুলি রাস্তা আছে, আপনার নিউ মার্কেট মোড়টা দেখেন, নিউ মার্কেট রোড মোড়, এটা কয় লেনের রোড এবং ফুটপাথ কত বড় আছে, কয় লেন দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এটা আপনারা কি চোখে দেখেন না নাকি? এগুলি জাতির জানার বিষয়, চট্টগ্রামবাসীর জানার বিষয়। এইরকম টাকার জন্য তো হয় নাই। এই চট্টগ্রাম শহরে আদৌ একটা কোনো জেব্রা ক্রসিং নাই, কোনো একটা সিগন্যাল নাই। তারপরে কেন এরকম সিগন্যাল এখানে সিগন্যাল থাকতে হবে, জেব্রা ক্রসিং থাকতে হবে। এই যে নিউ মার্কেট এলাকার মধ্যে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ওঠার মতো সিঁড়ির মধ্যে এই যে হকারদের জিনিসপত্র রাখা আছে, কেন এগুলি আপনারা দেখেন না কেন? এবং এই ওভারব্রিজটা জনসাধারণের যাওয়া আসার জন্য নিরাপত্তা নাই কেন? এটা জবাবদিহিতা জনগণ আপনাদের কাছে জানতে চায়। এই ওভারব্রিজের উপর দিয়ে কেউ যায়ও না, আসেও না, যাওয়া আসার নিরাপদ না। উপরে মাদকাসক্ত ছেলে মেয়ে ওখানে থাকে, বা হকারদের অবৈধ দোকান জিনিসপত্র দিয়ে ওখানে ওঠার এবং নামার রাস্তা বন্ধ করে রেখেছে। তো এগুলি কেন? এবং চট্টগ্রামের যে সমস্ত খাল পুনরুদ্ধার করা হয়েছে, এগুলির পানি এখনো নোংরা কেন? এগুলির পানি হবে টলটলা নীল, এবং এগুলি ব্যবস্থা করা যায়। এগুলি কোনো ব্যাপার নয়। আমরা দেখে এসেছি পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের দেখা আছে। আমি ব্যাংককের চাও ফ্রাইয়ার নদীতে ভ্রমণ করেছি। কত সুন্দর ব্যবস্থাপনা, নদীকে কত সুন্দর করেছে, গড়ে তুলেছে। এই যে আমাদের যে খালগুলি আপনারা পুনরুদ্ধার করেছেন, এগুলি নীল পানির প্রবাহ করে দেওয়া যায়, এগুলি কোনো ব্যাপার না। আপনারা করতেছেন না কেন? আপনাদের দৈন্যতা কোথায়? আপনাদের উদ্যোগ কোথায়? ইনিশিয়েটিভ নিতে তো হবে। ইনিশিয়েটিভ যদি না নিতে পারেন তাহলে আপনারা শুধু চেয়ারে বসে থেকে লাভ নাই। এখানে এই পানিগুলি, এই যে আপনারা খালগুলি অনেকটা উদ্ধার করেছেন, সেটার জন্য আপনাদেরকে বাহবাদী। এটা আপনারা একা কারণে আগের সরকারও করেছে, আগের সরকারের উদ্যোগ ছিল। আপনারা আমলে এইটুকু পর্যন্ত আপনারা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সেই জন্য একটা হাততালি আপনাদেরকে দিলাম। এখন পরবর্তী কাজ হচ্ছে আপনাদের কাজ। আপনারা যদি না জানেন, আমি শিখিয়ে দিই। এই খালের গভীরতা আর একটু বাড়ান, খাল খনন করান, খালের পানিগুলি ট্রিটমেন্ট করান, এগুলি জলরাশি পরিষ্কার রাখেন, নীল করেন, এগুলির মধ্যে নৌ চলাচলের ব্যবস্থা করেন, এবং এটা একটা বিনোদনের কেন্দ্র হতে পারে, বিনোদনের একটা উদ্যোগ হতে পারে, একটা ইনিশিয়েটিভ হতে পারে। এটা দিয়ে লঞ্চ যাতায়াত করতে পারে, এটা দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়বে, এটা আয়ের উৎস হতে পারে। এটা আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না? এটা আমার মতো সাধারণ পাবলিকের মাথায় যদি আসে, আপনাদের কেন আসবে না? এটা আমার প্রশ্ন। তো আপনারা শুধু আমি মেয়র, আমি জেলা প্রশাসক, আমি সিএমপি কমিশন, এগুলি বলে লাভ, এগুলি খামাখা আপনারা চেয়ারে বসে আছেন আর কাজ তেমন করতেছেন না। প্লিজ কাজ করেন। আমি কথা বলার লোক, আমার কথাগুলি শুনতে খারাপ লাগতে পারে, খারাপ লাগবে আমি জানি, খারাপ লাগলেও কিছু বলার নাই। যা বলা সেটা আমি না আজকে আমার মুখ বন্ধ করলেন, আরেকজন দাঁড়িয়ে যাবে, পরবর্তী জেনারেশন দাঁড়িয়ে যাবে। এই জেনারেশন হচ্ছে জেন জেড জেনারেশন জেড। এই জেনারেশনকে রুখতে পারবেন না আপনারা কেউই। এই জেনারেশনের মাথায় যথেষ্ট বুদ্ধি, আপনারা না পারলে এই জেনারেশনকে ছেড়ে দেন। এই জেনারেশন করে দেখাতে পারে,
এই জেনারেশন করে দেখাতে পারে, এটা অনেক জায়গায় করে দেখিয়েছ। আমি নাম বললাম না, আপনারা মাথা খেলিয়ে দেখিয়ে নেন। যারা সরকার পারে, যেটা পারেন নাই, যেটা আপনারা বড় বড় চেয়ারওয়ালারা করতে পারেন নাই, যেগুলোর হিসাব নিতে পারেন নাই, এখন অনেকে নিচ্ছে, অনেকে করতেছে, করে দেখাচ্ছে নিজ উদ্যোগে, নিজেদের অর্থায়নে এবং অন্যদের অর্থায়ন সাহায্য নিয়ে করতেছে। তো এগুলি না জানলে ওদের থেকে শিখেন, অথবা না পারলে ছেড়ে দেন। খামখা গদি আঁকড়ে থেকে বসে লাভ নেই, কিছুই করতেছেন না আপনারা। আপনারা খালি করেন, ফুটপাথ খালি করেন, রাস্তাঘাট খালি করেন, জেব্রা ক্রসিং বানান। জেব্রা ক্রসিং কয়জনে চিনান মানুষদেরকে? কোনো একটা ট্রাফিক সাইন কোথাও নাই, তেমন নাই, চোখে পড়ে না। ট্রাফিক সাইনের অর্থ বুঝে না, ট্রাফিক সাইনের অর্থ বুঝান। তো এই যে 5ই নভেম্বরের 5ই আগস্টের পরে এই যে কিছু কাজ করে দেখিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করে, ওদের থেকেও তো শিখতে পারেন আপনারা। কি জানেন? কিছুতে জানেন না। ট্রাফিক পুলিশ কিছুই তো জানেন না আপনারা, স্কুল কলেজের ছাত্রদের থেকে শিখেন না। আপনারা শুধু যন্ত্রপাতি নিয়ে, আপনাদের বিভিন্ন যে ওয়েলনেস নিয়ে দাঁড়ায় থাকেন, কিন্তু কাজের কাজ তো কিছু করেন না, কিছু করেক্ট করেন। এখন সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক শক্তিশালী, এখন কেউ কাউকে ছাড় দেবে না। প্লিজ কাজ করেন। আজকে এই বেলায় এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার কথাগুলি যাদের খারাপ লাগে তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলি আমার, এতে আমি যে কথাগুলি বললাম, এতে আমার ব্যক্তিগত কোনো লাভ স্বার্থ নাই। এটা আমি আমার দেশের জনগণের যারা ভুগতেছে, দেশের জনগণ ভুগতেছে, সেখানে আমি একজন ভুগতেছি। সেটাই আমি যে একজন ভুগতেছি, অন্যজন কথা বলতেছে না, কণ্ঠস্বর রেজ করতে পারে না। আমার কণ্ঠস্বর আমি রেজ করতে পারি, আমার কণ্ঠস্বর রেজ করতে পারি বলে আমি এই কথাগুলি বলি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ও ভুল ত্রুটি বললে ক্ষমা করে দিয়েন। আমি যা কিছু বলেছি আমার নিজের জন্য কিছুই বলি নাই, দেশের জনগণের জন্যই বলেছি। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।